টেল দ্য আর্থ, টেল আওয়ার ফিউচার। প্রকৃতির পরিচর্যা করুন, ভবিষ্যৎকে বাঁচান। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত প্রতিপক্ষ বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম আফিয়া ইমান। আমি আজ বিতর্কের পক্ষে প্রথম বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করছি। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা সরকারের থেকে চেয়ে বেশি কার্যকর। জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, খরা, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে বোঝানো হয়েছে। আর ব্যক্তিগত সচেতনতা বলতে একজন মানুষের নিজের দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপকে বোঝায়, যেমন গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, বিদ্যুৎ ও পানি সাশ্রয় করা, পরিবেশ দূষণ না করা ইত্যাদি। সরকারি উদ্যোগ বলতে সরকার কর্তৃক গৃহীত আইন, নীতিমালা, প্রকল্প ও কর্মসূচিকে বোঝায়। বিষয়টি বলছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারের উদ্যোগের চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। আমি পক্ষে থেকে এই বক্তব্যের সমর্থন করছি। মাননীয় মডারেটর, এই সংকট মোকাবেলায় সবচেয়ে কার্যকর ভূমিকা কার? আমি বলবো এর উত্তর হলো ব্যক্তিগত সচেতনতা। মাননীয় মডারেটর, সমস্যার মূলেই রয়েছে জনগণের সচেতনতা। ব্যক্তিগত সচেতনতার প্রভাব সরাসরি ও তাৎক্ষণিক। সরকারি উদ্যোগ সফলতা জনগণের সচেতনতার উপর নির্ভরশীল। ব্যক্তিগত উদ্যোগ ব্যয়হীন অথচ ফলপ্রসূ। উপরোক্ত যুক্তিগুলোর ভিত্তিতে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারের উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্যের সমর্থে একটি সংবাদপত্রের তথ্য তুলে ধরতে চাই। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা আব্দুল্লাহ মিন্টু বলেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। শুধু সরকারের পক্ষে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই বক্তব্য থেকে স্পষ্ট যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার উদ্যোগ যত শক্তিশালী হোক না কেন, একজন মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া তারা কখনোই সফল হবে না। তাই ব্যক্তিগত সচেতনতা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবচেয়ে কার্যকর। মাননীয় মডারেটর, বিশেষজ্ঞদের মতে গবেষণায় দেখা গেছে, ডক্টর সালমুল হক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু বিশেষজ্ঞ বারবার গুরুত্ব দিয়েছে যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকারি কাজ নয়, একজন মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বান কি মুন, সাবেক জাতিসংঘের মহাসচিব, বলেছেন, ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্ট এভরিওয়ান অ্যান্ড এভরিওয়ান মাস্ট বি পার্ট অফ দ্য সলিউশন। জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার উপর, তাই এর সমাধানের অংশ সবাইকে হতে হবে। সুতরাং বিশেষজ্ঞদের মতামত থেকে প্রমাণিত হয় যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারের দিকে চেয়ে বেশি কার্যকর। পরিশেষে আমি মহান চিন্তাবিদ মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি স্মরণ করতে চাই, দ্য আর্থ প্রোভাইডস এনাফ ফর এভরি ম্যানস নিড বাট নট এভরি ম্যান গ্রিড। এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ দিয়েছে, কিন্তু সীমাহীন লোক পূরণের জন্য নয়। তাই আসুন আমরা একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করি, কারণ দেয়ার ইজ নো প্ল্যান বি। মাননীয় মডারেটর, আমি আমার সম্মানিত প্রতিপক্ষের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রতিপক্ষ বন্ধু, সরকার আইন করতে পারে, কিন্তু সেই আইন মানবে কে? উত্তর হবে জনগণ। সরকার ডাস্টবিনে বসাতে পারে, কিন্তু সেই ডাস্টবিনে ময়লা ফেলবে কে? আবার উত্তর হবে জনগণ। মাননীয় মডারেটর, বিষয়টি একেবারে পরিষ্কার, উত্তর একটাই, জনগণ। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রতিপক্ষ দলের সম্মানিত বক্তাগণ, উপস্থিত সবাই শ্রোতার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য এবং আমাকে আমার মতামত উপস্থাপনের জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড পেশেন্ট লিসেনিং। সর্বপ্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মুসাম্মদ খাদিজা আক্তারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। স্ট্রং গভর্নমেন্ট অ্যাকশন, সেভার ক্লাইমেট ফিউচার, শক্তিশালী সরকারি উদ্যোগ, জলবায়ু নিরাপদ ভবিষ্যৎ। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত প্রতিপক্ষ বন্ধু, উপস্থিত শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বিপক্ষ দলের প্রথম বক্তা মুসাম্মদ খাদিজা। আজকের বিতর্ক বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারের উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। আমি দৃঢ়ভাবে এর প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর দীর্ঘমেয়াদী বৃষ্টিপাত, আবহাওয়া ও ঋতুচক্রের উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যক্তিগত সচেতনতা বলতে পরিবেশ রক্ষায় একজন ব্যক্তির দায়িত্বশীল আচরণকে বোঝায়। সরকারি উদ্যোগ বলতে জলবায়ু পরিবর্তন রক্ষায়
সরকার মাঝে মধ্যে সাথে গৃহীত আইন নিয়মাবলী ও বাজেট পরিকল্পনাকে বোঝায়। তাই আমরা বলছি ব্যক্তিগত সচেতনতা সহায়ক হলেও জলবায়ু পরিবর্তন রক্ষায় সরকারি উদ্যোগই বেশি কার্যকর। বৃহৎ সমস্যার সমাধানে বৃহৎ ক্ষমতার প্রয়োজন। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এটি সমাধানের জন্য বৃহৎ পরিসরে বাজেট, প্রযুক্তি ও পরিকল্পনার প্রয়োজন, যা শুধু সরকারের পক্ষেই সম্ভব। আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা সরকারের। কারখানা দূষণ নিয়ন্ত্রণ, বন উজাড় এবং পরিবেশ সংরক্ষণ আইন প্রয়োগ করার ক্ষমতা ব্যক্তির নয়, সরকারের। ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। একজন ব্যক্তি সচেতন হয়ে বড় শিল্প কারখানার দূষণ ও দূষণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে পারে না। মাননীয় মডারেটর, আমার বক্তব্যের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র তথ্য তুলে ধরতে চাই। দ্য ডেইলি স্টার 2026 6 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার জন্য ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় মডারেটর, এই তথ্য থেকে স্পষ্ট যে জলবায়ু পরিবর্তন কোনো ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, এটি একটি ন্যাশনাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন গভর্নমেন্ট প্লেইং, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, সায়েন্টিফিক রিসার্চ এবং ইফেক্টিভ পলিসি ইমপ্লিমেন্টেশন। একজন ব্যক্তি সচেতন হয়ে গাছ লাগাতে পারে, বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, প্লাস্টিক ব্যবহার কমাতে পারে, এগুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু একজন ব্যক্তি একা বাঁধ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। মাননীয় মডারেটর, বিশ্ব জলবায়ু বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন সমাধানে সবার অংশগ্রহণ করা দরকার, তবে বৃহৎ ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকারি উদ্যোগই বেশি কার্যকর। আমার বক্তব্যের সমর্থনে একজন আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞের মতামত তুলে ধরতে চাই। ডক্টর জোহান রকস্টার বলেছেন, জলবায়ু পরিবর্তন সমাধানের জন্য বড় পরিসরের ব্যবস্থাগত পরিবর্তন প্রয়োজন, যা সরকার ও নীতি নির্ধারকরাই কার্যকর করতে পারে। এই আন্তর্জাতিক বিশেষজ্ঞের মত থেকে বোঝা যায়, ব্যক্তিগত সচেতনতা গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি উদ্যোগই বেশি কার্যকর। সচেতন নাগরিক পরিবেশ রক্ষা করে আর শক্তিশালী সরকার ভবিষ্যৎ নিশ্চিত করে। মাননীয় মডারেটর, আমি সম্মানিত প্রতিপক্ষ দলের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। সরকার যদি পরিবেশ বান্ধব জলপরিবহন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা না করে, তাহলে শুধু ব্যক্তিগত সচেতনতা দিয়ে কি দেশের কার্বন নিঃসরণ কিভাবে কমবে? উত্তর পরিষ্কার, সরকারি উদ্যোগ। তাই আমরা বলছি, ব্যক্তিগত সচেতনতার প্রয়োজন, কিন্তু বৃহৎ পরিসরে জনপ্রয়োজন শক্তিশালী সরকারি উদ্যোগ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। Think green, clean efforts to save our planet. Thank you everyone. পক্ষদলের দ্বিতীয় বক্তা সমাজ মনি সরকারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সচেতন নাগরিক নিরাপদ পৃথিবী জলবায়ু রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের সবার আগে এই কথা সত্যতা আজকের বিপক্ষের সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, পক্ষদল এবং উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি পক্ষদলের দ্বিতীয় বক্তা। আমাদের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞা, প্রেক্ষাপট এবং মূল অংশ তুলে ধরেছেন। এখন আমি আমাদের যুক্তিগুলোকে আরো ব্যাখ্যা করব, প্রতিপক্ষ সম্ভাব্য যুক্তির জবাব দেব এবং প্রমাণ করব যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা, কমছে সবুজ, বাড়ছে প্রকৃতির দুর্যোগ। প্রতিটি সচেতন পদক্ষেপে জলবায়ু রক্ষার বিজয়। সরকার আইন করতে পারে, কিন্তু মানুষের অভ্যাস বদলাতে পারে না। মাননীয় মডারেটর, সরকার আইন বদলাতে পারে, কিন্তু মানুষের আচরণ বদলাতে পারে না। পরিবর্তন শুরু মানুষের মনোভাব ও আচরণ থেকে। সরকার নীতি তৈরি করে, কিন্তু সেই নীতিকে সফল করে সচেতন নাগরিক। সেই নীতি সফল বাস্তবায়ন নির্ভর করে একজন নাগরিকের সচেতনতার উপর, অংশগ্রহণের উপর। সচেতন মানুষ সরকারকে জবাবদিহির মধ্যে রাখে। সরকার জনগণের প্রতিনিধিত্ব করে যখন নাগরিক পরিবেশ রক্ষার দাবি তোলে, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করে এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে সোচ্চার হয়, তখন সরকারও শক্তিশালী নীতি গ্রহণের বাধ্য হয়। অর্থাৎ ব্যক্তিগত সচেতনতা শুধু নিজেই কার্যকর নয়, বরং সরকারি উদ্যোগকেও আরো শক্তিশালী করে তোলে। সরকারি উদ্যোগকেও আরো শক্তিশালী করে তোলে। সচেতন নাগরিক ও জলবায়ু রক্ষার প্রথম সৈনিক। আমাদের বক্তব্য কেবল মতামত নয়, বাস্তব তথ্যের উপর প্রতিষ্ঠিত। ইত্তেফাক পত্রিকা 2/2026 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার কমানোর জনগণকে প্লাস্টিক ব্যবহারের কমানোর আহ্বান জানানো হয়। আবার দৈনিক ভোরের
পত্রিকা ৩/২০২৬ সালে প্রতিবেদনে বলা হয়েছে প্লাস্টিক দূষণ কমাতে নাগরিকদের সক্রিয় আগ্রহ আগের চেয়ে বেড়েছে। অতএব আমরা বলতে পারি সরকারের আহ্বান আমাদের সচেতনতা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভে গাছ লাগানোর এর একটি বাস্তব প্রমাণ। সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু স্থানীয় মানুষের সক্রিয় আগ্রহ ও নিয়মিত পরিচর্যা না থাকলে সেই উদ্যোগ সফল হতো না। সরকার পথ দেখিয়েছে আর মানুষ সেই পথকে সফল করেছে। এতে আমরা স্পষ্ট বলতে পারি যে সরকারের উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার কার্যকারিতা নির্ভর করে জনগণের সচেতনতার উপর। সচেতন মানুষ সরকারের উদ্যোগকে সফল করতে পারে এবং অসচেতন মানুষ সবচেয়ে ভালো উদ্যোগকে ব্যর্থ করে দিতে পারে। সরকার আইন প্রণয়ন করতে পারে, নীতিমালা তৈরি করতে পারে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে পারে, কিন্তু সেই আইন ও প্রকল্প তখনই সফল হয় যখন একজন সাধারণ মানুষ তা মেনে চলে। যদি মানুষ সচেতন না হয় তাহলে সরকারি উদ্যোগের কার্যকারিতা অনেকটাই কমে যায়। উদাহরণস্বরূপ, সরকার হাজার হাজার গাছ লাগালো, মানুষ যদি তার নির্বিচারে কেটে ফেলে তাহলে সেই উদ্যোগ কখনোই সফল হবে না। এভাবে সরকার প্লাস্টিক ব্যবহার বিধিনিষেধ দিলেও মানুষ যদি নিয়ম না মানে তাহলে পরিবেশ দূষণ কমবে না। এখন আমি একটি ছোট গল্পের মাধ্যমে আমার বক্তব্য তুলে ধরতে চাই। একটি গ্রামের নাম ছিল সবুজপুর। গ্রামের পাশ দিয়ে একটি সুন্দর নদী বয়ে যেত। নদী পরিষ্কার রাখার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে এবং মালা চালার জন্য নির্দিষ্ট স্থানও তৈরি করে, কিন্তু গ্রামের মানুষরা সেই নিয়ম মানত না। তারা নদীতে আবর্জনা ফেলতো, ফলে কিছুদিনের মধ্যে নদী দূষিত হয়ে পড়লো। একদিন গ্রামের এক স্কুল ছাত্রী রিমা সিদ্ধান্ত নিল যে সে নিজে থেকে সচেতন হবে এবং অন্যদেরকে সচেতন করবে। তাই সে বাসায় গিয়ে তার পরিবারকে নদীতে ময়লা ফেলতে নিষেধ করলো এবং বন্ধুদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালালো এবং বাড়ি বাড়ি গিয়ে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে শুরু করলো। ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ তার উদ্যোগে অনুপ্রাণিত হলো। কয়েক মাসের মধ্যে নদী আবার আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। এই পরিবর্তন সম্ভব হয়েছিল একজন সচেতন মানুষের উদ্যোগ থেকে, সরকারি প্রকল্প থেকে নয়। সচেতন ব্যক্তি একটি পরিবারকে বদলাতে পারে, একটি সমাজকে বদলাতে পারে, আর একটি সমাজ পুরো দেশকে বদলাতে পারে। আমি মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ বন্ধুর কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সরকার আইন তৈরি করতে পারে, কিন্তু জনগণের সে আইন না মানলে শুধু আইন দিয়ে কি পরিবেশ রক্ষা সম্ভব? আশা করছি প্রতিপক্ষ বন্ধুরা এই উত্তর দিয়ে যাবে। পরিশেষে বলতে চাই, চেঞ্জ বিগিন উইথ ইট। পরিবর্তনটি শুরু হোক নিজের কাছ থেকে। তাই সবাইকে বলি ধন্যবাদ। দ্বিতীয় বক্তা মুসাম্মদ সামিয়া আক্তার, অষ্টম শ্রেণী। সরকারের সঠিক নীতি সমস্ত নিশ্চিত করছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বিপক্ষভাবে তৃতীয় বক্তা সামিয়া জান্নাত। আজকে বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তির সচেতনতা যে সরকারি উদ্যোগে বেশি কার্যকর। ইতিমধ্যে প্রধান বক্তার বিষয়টির মূল দিকগুলো তুলে ধরেছেন। আমি তার বক্তব্যকে আরও শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করছি। সবচেয়ে বেশি দূষণ করে পৌরশিল্প ও বিদ্যুৎ খাত, যার নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের। প্রথমত, সরকারের হাতে রয়েছে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা। একজন ব্যক্তি যদি পরিবেশ দূষণ নাও করে কিন্তু হাজার হাজার শিল্প কারখানা নিয়ন্ত্রণহীনভাবে দূষণ ছড়ায়, তবে ব্যক্তির সচেতনতায় কেবল যথেষ্ট নয়, সরকারের কঠোর আইন, জরিমানা ও তদারকির মাধ্যমে এই দূষণ কমানো সম্ভব। দ্বিতীয়ত, বৃহৎ অবকাঠামো নির্মাণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। বন রক্ষা, নদী সংরক্ষণ, উপকূলীয় বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানি এসব বড় বড় উদ্যোগ ব্যক্তির পক্ষে সম্ভব নয়, রাষ্ট্রই করতে পারে। তৃতীয়ত, সরকার চাইলে কোটি কোটি মানুষের আচরণ একবারেই পরিবর্তন করতে পারেন। শিক্ষা, গণমাধ্যম, করনীতি, ভর্তুকি ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সরকার একসঙ্গে পুরো জাতিকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ ব্যক্তির সচেতনতাও শেষ পর্যন্ত সরকারি নীতির মাধ্যমে আরও কার্যকর হয়। ব্যক্তির কিছু দোষমূলক কাজের কারণে মূলত পৃথিবীর ভূমণ্ডলে গ্রিন হাউস গ্যাস ও উপকূলীয় ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উদাহরণের কথা বলতে গেলে দেখা যায় যে লোকজনেরা অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ দূষণ করছে, বর্জ্য পদার্থ ড্রেন বা নালায় ফেলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। মাননীয় মডারেটর, আমি একটি ছোট গল্পের মাধ্যমে উদাহরণ দিতে পারি যে একটি গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানকার লোকজনেরা অনেক সচেতন ছিল, গাছ লাগাতো, প্লাস্টিক কম ব্যবহার করত, পরিবেশ রক্ষা করতে আন্তরিকভাবে কাজ করত। একবার
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে সেখানকার লোকজনের ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়, ফলে তারা আশ্রয়হীন হয়ে পড়ে। সেখানকার লোকজন অনেক সচেতন হওয়ার পরেও বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি। তখন এগিয়ে আসে সরকার। সরকার তাদের উপকূলীয় বাঁধ নির্মাণ করে দেয় এবং আশ্রয়হীনদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়, ফলে সেখানকার লোকজনদের জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। সম্মানিত বিচারপতি, এই উদাহরণ হতে আমরা বুঝি ব্যক্তিগত সচেতনতা সরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। সরকারি উদ্যোগই বেশি কার্যকর, কারণ বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির ফলে সৃষ্ট নদী ভাঙন, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির মতো বড় সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন বাজেট প্রযুক্তি পরিকল্পনা, যা কেবল সরকারি নিশ্চিত করতে পারে। ব্যক্তির সচেতনতা সহায়ক হলেও সরকারি উদ্যোগই বেশি কার্যকর বলে আমি মনে করি। মাননীয় মডারেটর বিজ্ঞানী ক্যাথরিন হাইও বলেছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই ক্যান ডু অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ইজ টু টক অ্যাবাউট ইট। আবার বিজ্ঞানী জোহান রকস্টন বলেছেন, উই হ্যাভ দ্য নলেজ অ্যান্ড টেকনোলজি টু ক্লাইমেট ক্রাইসিস, হোয়াট উই নিড ইজ পলিটিক্যাল উইল। আমার পক্ষ দলের বন্ধু আমার কাছে প্রশ্ন রেখেছেন যে ডাস্টবিনে ময়লা ফেলবে কে? ডাস্টবিনের ময়লা ফেলবে অবশ্যই ব্যক্তি, কিন্তু ডাস্টবিন ব্যবস্থা করবে সরকার। ডাস্টবিনে ময়লা ফেলতে বাধ্য করবে সরকার আইন প্রয়োগের মাধ্যমে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন রাখতে চাই যে বাধ্য হয়ে আর এই বলে আমি আরো সময় আছে বলো। এবারে বক্তব্য জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা মুসাম্মদ রিমা আক্তার নবম শ্রেণী। কথা বলো না। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বিখ্যাত পরিবেশবিজ্ঞানী বলেছিলেন, দ্য ফিউচার অফ হিউম্যানিটি অ্যান্ড নিডেড অর লাইফ অন আর্থ নাও ডিপেন্ড অন আস। অর্থাৎ পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের প্রতিটি মানুষের উপর। এই কথার সাথে আমি সামনে রেখে আমি আর বক্তব্যের পক্ষে উপস্থাপন করছি। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা সরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। আমি আজ পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। প্রথম ও দ্বিতীয় বক্তা তথ্য যুক্তি ও বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা অতি কার্যকর। তাই আমি নতুন করে তা আর প্রতিষ্ঠা করবো না, বরং আমার প্রতিপক্ষ দলের যে বক্তব্য রয়েছে তার অসংখ্য তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে প্রতিপক্ষ দলের মূল দাবি দিকে আসছি। তারা বারবার বলেছে সরকার নাকি আইন প্রণয়ন করে বাজেট প্রকল্প গ্রহণ করে, কিন্তু প্রশ্ন হলো সরকার কি আজ পর্যন্ত কোনো দেশে শুধুমাত্র আইন প্রণয়ন করে জলবায়ু পরিবর্তন বন্ধ করতে পেরেছে? উত্তর পারেনি, কারণ জলবায়ু পরিবর্তনের মূল উৎসই হলো মানুষের দৈনন্দিন আচরণ। মানুষ যখন অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় করে তখন সেখানে সরকার উপস্থিত থাকে না মাননীয় মডারেটর, সেখানে উপস্থিত থাকে কেবল তার বিবেক এবং তার সচেতনতা। আমি বলবো ক্ষমতা এবং কার্যকারিতা এক জিনিস নয় মাননীয় মডারেটর। সরকারের হাজার কোটি কোটি টাকার প্রকল্প ব্যর্থ হতে পারে যদি তাতে জনগণ সহযোগিতা না করে, কিন্তু কোটি কোটি মানুষের সচেতনতা এবং বিবেক কখনো ব্যর্থ হতে পারে না। মাননীয় মডারেটর, আমি এখন আমার প্রতিপক্ষ দলের প্রতি কিছু প্রশ্ন রাখতে চাই। যদি ব্যক্তিগত সচেতনতা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকতো, তাহলে সরকার কেন বারবার জনসচেতনতামূলক প্রচারণা চালাতো? যদি মানুষ সচেতন নাই হয়, তাহলে সরকারের হাজার কোটি টাকার প্রকল্প যে কার্যকারিতা লাভ করবে তার নিশ্চয়তা থেকে আমার প্রতিপক্ষ দল বন্ধুরা দিতে পারবে? আপনারা বলেছেন সরকারের উদ্যোগ তাকে বেশি কার্যকর, তাহলে বলুন আইন মানার মানুষ না থাকলে আইনের কার্যকারিতা কোথায়? সম্মানিত বিচারক মণ্ডলী, আমি নিশ্চিত যে প্রতিপক্ষ দলের কাছে এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিক উত্তর থাকতে পারে না, কারণ সত্য একটাই, সরকার পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হবে আমাদের মতো সচেতন নাগরিককে। আর তাই ব্যক্তিগত সচেতনতাই সরকারের উদ্যোগের সফলতার মূল ভিত্তি। সম্মানিত বিচারক মণ্ডলী, বাস্তবতা কখনো মিথ্যা কথা বলতে পারে না। 2022 সালে সিলেটের ভয়াবহ বন্যায় হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছিল। প্রশ্ন হলো, শুধু সরকার কি এই গুজব ঠেকাতে পেরেছিল? 2019 থেকে 20 সালে অস্ট্রেলিয়ার দাবানলে কোটি কোটি প্রাণী মারা গিয়েছিল এবং এক বিশাল বনভূমি পড়ে গিয়েছিল। এসব ঘটনা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, প্রতিটি প্রতিশোধ দেয় না, যদি আমাদের কার্যকলাপের ফল বারবার আমাদের কাছেই ফিরিয়ে দেয়। কার্ল সাজন বলেছিলেন, দ্য আর্থ ইজ হোয়াট উই অল হ্যাভ ইন কমন। তাই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমার প্রতিপক্ষ দলেরা বলেছেন সরকার চাইলে নাকি বাজেট বরাদ্দ আইন ও প্রকল্পের মাধ্যমে মানুষের আচরণে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে। আমি বলছি হ্যাঁ, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি করে দিতে পারে, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্তটা নিতে হয় একজন মানুষকে।
সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আশ্রয় কেন্দ্র বানাতে পারে, কিন্তু দুর্যোগের সমস্যা আশ্রয় কেন্দ্রে কে যাবে? একজন মানুষ। সেখানে সরকার পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করতে পারে, কিন্তু দোকানে গিয়ে পলিথিন নিবে কিনা সে সিদ্ধান্ত নিতে হয় একজন মানুষকে। সরকার বৃক্ষরোপণ প্রকল্প নিতে পারে, কিন্তু গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে রাখবে কে? একজন মানুষ। তাহলে প্রশ্ন হলো, সরকার যদি সবকিছুই করতে পারে তাহলে মানুষের সচেতনতার প্রয়োজনীয়তাই বা কি? সম্মানিত বিচারক মণ্ডলী, বাজেট দিয়ে ভবন বানানো যায়, আইন দিয়ে নিয়ম বানানো যায়, প্রকল্প দিয়ে ব্যবস্থা করা যায়, কিন্তু মানুষের বিবেক কেনা যায় না। আর এখানে আমাদের বক্তব্যের মূল শক্তি। সরকার ব্যবস্থা তৈরি করতে পারে, কিন্তু সে ব্যবস্থাকে সফল করে একজন সচেতন নাগরিক। তাই প্রশ্নটা শুধু সরকার কত টাকা বরাদ্দ করবে তা নয়, বরং প্রশ্ন হচ্ছে সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য জনগণ কত বেশি সচেতন। আর বাজেট দিয়ে অবকাঠামো তৈরি করা যায়, আইন দিয়ে নিয়ম করা যায়, প্রকল্প দিয়ে সুযোগ সৃষ্টি করা যায়, কিন্তু সচেতন ছাড়া মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন করা যায়। পরিশেষে আমি শুধু একটাই কথা বলতে চাচ্ছি, সরকার হয়তো পথ দেখাতে পারে, কিন্তু সে পথে হাঁটতে হবে একজন সচেতন মানুষকে। সরকার আইন করতে পারে, কিন্তু সে আইন। সবাইকে ধন্যবাদ। তৃতীয় বক্তা মোহাম্মদ কায়েদ। দেশ বাঁচাতে প্রাণ বাঁচাতে সরকারি উদ্যোগে সবার আগে আমার সামনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, প্রিয় শিক্ষক এবং উপস্থিত সকলে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। আমি এই প্রস্তাবের বিপক্ষে, অর্থাৎ সরকারি উদ্যোগে বেশি কার্যকর এই মতের পক্ষে উপস্থাপন করছি। আমার পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যে এই প্রস্তাবটির অসরলতা যুক্তি ও তথ্যের মাধ্যমে তুলে ধরেছেন। আমি আজ আরো কিছু নতুন তথ্য, বাস্তব উদাহরণ এবং পক্ষ দলের বক্তব্যের জবাব উপস্থাপন করছি। বাংলাদেশ সরকার 2009 সাল থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন স্ট্যান্ড ফান্ডে প্রায় 10,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছেন। এই তহবিল থেকে সারা দেশে শত শত প্রকল্প অর্থায়ন হয়েছে। 27/3/2025 প্রকল্প সংখ্যা 29টি, যার লক্ষ্য ছিল জলবায়ু সহনশীল কাঠামো, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ও নগর উন্নয়ন। 10/11/2025 প্রকল্প সংখ্যা 18টি, যার লক্ষ্য ছিল নদী খনন, নিরাপদ পানি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব জীবিকা। সচেতন হোক ব্যক্তির শক্তি, সরকারি উদ্যোগ হোক জাতীয় শক্তি। আমরা বলছি ব্যক্তিগত সচেতন অবশ্যই প্রয়োজন, কিন্তু জলবায়ু পরিবর্তনের মতো বিশাল ও জটিল সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগ অধিক কার্যকর। কারণ জলবায়ু পরিবর্তন শুধু একজন মানুষের ফলে নয়, এর সঙ্গে জড়িত আছে শিল্প, বিদ্যুৎ, পরিবহন, কৃষি, বন, নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি ও জাতীয় অর্থনীতি। এত বড় একটি সমস্যার সমাধান শুধু ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া যায় না। পক্ষ দল বলছেন প্রত্যেক ব্যক্তি সচেতন হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব। আর আমি তাদের যুক্তিকে সম্মান করি, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হলো, একজন ব্যক্তি কি একটি শিল্প কারখানা দূষণ নিয়ন্ত্রণ করতে পারে? আপনারা বলেছেন ব্যক্তিগত সচেতনতা বেশি কার্যকর, তাহলে একজন কৃষক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হলে শুধু সচেতনতা দিয়ে কি তাকে সেচ, উন্নয়ন, বীজ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা দেওয়া সম্ভব? আশা করি উত্তর দিয়ে যাবেন। সচেতনতা দেবে জ্ঞান, সরকার দেবে বাস্তব সমাধান। জলবায়ু আঘাতে কৃষক যখন অসহায়, রাষ্ট্রীয় সহায়তায় তখন ভরসার জায়গা। একজন বদলালে বদলায় একটি জীবন, সরকার বদলালে বদলায় পুরো ব্যবস্থা। বিজ্ঞানী ও আন্তর্জাতিক প্রতিবেদনের কথা অনুসারে আইপিসিসি এর ক্লাইমেট চেঞ্জ 2023 এর রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তন ঝুঁকি কমানোর জন্য দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। এ ধরনের পদক্ষেপ শুধু ব্যক্তির আচরণ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রয়োজনীয় সরকার, প্রতিষ্ঠান, সমাজ ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মিলিত কার্যক্রম। অর্থাৎ বিজ্ঞানের মূল্যায়ন আমাদের দেখায় জলবায়ু পরিবর্তন বৃহৎ কাঠামোগত পরিবর্তন অপরিহার্য। যদি ব্যক্তিগত সচেতনায় সবচেয়ে কার্যকর হতো, তাহলে সরকার কেন 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন, 2010 সালে জলবায়ু পরিবর্তন স্ট্যান্ড ফান্ড, 2010 সাল পরিবেশ আদালত আইন এবং 2013 সালে ইট ভাটা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে?
কারণ জলবায়ু পরিবর্তনের মতো জাতীয় সমস্যার সমাধানে আইন, নীতি ও রাষ্ট্রীয় ক্ষমতা অপরিহার্য। বাংলাদেশ প্রচলিত সংবিধানের অনুচ্ছেদ নম্বর 18 এর খ অনুযায়ী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে তাহলে 1995 সালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা যায়। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়। ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 অবৈধভাবে ইটভাটা পরিচালনা বা পরিবেশের ক্ষতি করলে এই আইনের অধীনে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। কেউ যদি এই সব আইন অমান্য করে তাহলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। মাননীয় মডারেটর, ব্যক্তিগত সচেতনতা পরিবর্তনের বীজ, কিন্তু সরকার উদ্যোগ সেই বীজকে বিশাল বৃক্ষে পরিণত করার শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাদির ইসলাম, সপ্তম শ্রেণী। Awareness creates action and collective action create change. অর্থাৎ সচেতনতা মানুষকে কাজে উদ্বুদ্ধ করে আর সম্মিলিত সচেতন মানুষের কাজে বড় পরিবর্তন তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি পক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাদিয়া ইসলাম স্বর্ণা। আজ আমি দাঁড়িয়েছি এই প্রস্তাবের পক্ষে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতা সরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর। মাননীয় বিচারক মণ্ডলী, প্রথমেই আমি পরিষ্কার করে দিতে চাই, আমরা সরকারি উদ্যোগকে অপ্রয়োজনীয় বলছি না। সরকার আইন করবে, নীতি প্রণয়ন করবে, উদ্যোগ গ্রহণ করবে, বাজেট দেবে, এসব অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার উদ্যোগকে বাস্তবে কার্যকর করবে কে? অবশ্যই উত্তর হবে জনগণ। সরকার আইন করতে পারে, কিন্তু সেই আইন মেনে চলবে জনগণ। সরকার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে পারে, কিন্তু মানুষ যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে তাহলে সেই ব্যবস্থা কতটা কার্যকর হবে? সরকার গাছ লাগাতে পারে, কিন্তু গাছকে বাঁচিয়ে রাখবে কে? জনগণ। তাই সরকারের উদ্যোগ হলো ব্যবস্থা, আর সচেতন জনগণ হলো সেই ব্যবস্থাকে কার্যকর করার চালিকা শক্তি। প্রতিপক্ষ হয়তো প্রশ্ন করবেন, একজন মানুষ সচেতন হয়ে বিদ্যুৎ কম ব্যবহার করলে, প্লাস্টিক কম ব্যবহার করলে বা একটি গাছ লাগালে জলবায়ু পরিবর্তন কি থেমে যাবে? আমাদের উত্তর খুব পরিষ্কার, একজনের ছোট কাজ একা জলবায়ু পরিবর্তন থামাবে না। কিন্তু একজনের সচেতনতা যখন লক্ষ কোটি মানুষের আচরণের প্রভাব ফেলবে, তাদের সচেতন করবে, তখন তা আর ব্যক্তিগত থাকে না, তা হয়ে যায় একটি সামাজিক শক্তি। একজন থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, এবং সেই সমাজ থেকে একটি প্রজন্ম তৈরি হয় এবং এভাবেই সচেতনতা ছড়িয়ে পড়ে। কিন্তু মাননীয় বিচারক মণ্ডলী, সচেতন নাগরিকের ভূমিকা এখানেই শেষ নয়। এখন এমন কিছু কাজ যা সরকার আদেশ দিয়ে করাতে পারে, সেগুলো মানুষকে সচেতনতা থেকেই করতে হয়। একজন নাগরিক তার পরিবারের সদস্যকে প্লাস্টিকের ব্যবহার কমাতে বলতে পারে, সে তার প্রতিবেশীদের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উৎসাহিত করতে পারে। এমনকি কোনো সরকারি উদ্যোগ ভুল বা পরিবেশের জন্য ক্ষতিকর হলে সচেতন নাগরিক প্রতিবাদ এবং জনমতের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপও দিতে পারে। এসবই ব্যক্তিগত সচেতনতার সবচেয়ে বড় শক্তি। এর বাস্তব উদাহরণ 1973 সালে ভারতের উত্তরাখণ্ড অঞ্চলের চিপকো মুভমেন্ট। সাধারণ মানুষ গাছ কাটার পরিবর্তে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মাননীয় মডারেটর, এই পরিবেশ সচেতনতা গণ আন্দোলন দেখিয়ে দিয়েছে সচেতন মানুষ শুধু সরকারি উদ্যোগের অনুসারী নয়, প্রয়োজনে সরকারকে সঠিক উদ্যোগ নিতেও প্রভাবিত করতে পারে। এখন আসি আমাদের একটি মূল প্রশ্নে, সরকারের ক্ষমতা কি বেশি? অবশ্যই বেশি। কিন্তু আজকে আমাদের বিতর্ক ক্ষমতা নিয়ে নয়, বরং কার্যকারিতা নিয়ে। এবং সরকারের একটি উদ্যোগের কার্যকারিতা নির্ভর করে সেটি কতটা বাস্তবায়িত হলো এবং কতটা দীর্ঘস্থায়ী পরিবর্তন তৈরি করলো তার উপর। আর সেই বাস্তবায়নের কেন্দ্রে রয়েছে সচেতন মানুষ। তাই আমরা বলছি, সরকার হলো প্রাতিষ্ঠানিক শক্তি আর সচেতন জনগণ হলো সেই শক্তিকে কার্যকর করার চালিকা শক্তি। মাননীয় বিচারক মণ্ডলীর, জলবায়ু পরিবর্তন কোনো একদিনের সমস্যা নয়, এটি দীর্ঘমেয়াদী সম্পদ। তাই শুধু প্রকল্প গ্রহণ করলে হবে না, দরকার দীর্ঘস্থায়ী মানুষের অংশগ্রহণ এবং আচরণগত পরিবর্তন। একটি সরকারি প্রকল্প শেষ হতে পারে, একটি নীতি পরিবর্তিত হতে পারে, কিন্তু মানুষের মধ্যে তৈরি হওয়া সচেতনতা পরিবার থেকে সমাজ থেকে প্রজন্মে ছড়িয়ে যেতে পারে।
উপরোক্ত পুরো বক্তব্য শেষে আমি একটি প্রশ্ন রাখছি, ব্যক্তিগত সচেতনতার এসব কার্যক্রম থাকার পরও কিভাবে ব্যক্তিগত সচেতনতাকে সরকারি উদ্যোগের চেয়ে কম কার্যকর বলা যায়? আমি আমার এই প্রশ্ন প্রতিপক্ষের কাছে রেখে এবং সম্ভাব্য প্রতিপক্ষের ফলাফল এবং উত্তর দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ হাজারুল ইসলামকে সমিতির সভাপতি সজ্জা বিচারক মন্ডলী এবং আমার সাথে উপস্থিত আমার শিক্ষকগণ সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি ফাতিল ইসলাম সাজুল বেলপুর উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর একজন ছাত্র। আজকে আমি উপস্থিত হয়েছি এই তর্ক বিতর্ক অনুষ্ঠানের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার চেয়ে সরকারের উদ্যোগে বেশি কার্যকর এই পক্ষে। আমি এই বিষয়ে বিপক্ষ দলের দলনেতা হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই যে ব্যক্তিগত সচেতনতা অবশ্য প্রয়োজন, কিন্তু শুধু ব্যক্তিগত সচেতনতা দিয়ে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন রাষ্ট্রীয় পরিকল্পনা, প্রয়োজন অর্থায়ন, প্রয়োজন অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতা। ব্যক্তি পরিবর্তনের সূচনা করতে পারে, কিন্তু সেই সূচনা সরকার পুরো বাস্তবায়ন করতে পারে, কোটি মানুষের জীবনে বাস্তবায়ন করতে পারে। প্রথম যুক্তি, জলবায়ু সংকট ব্যক্তিগত, এটি রাষ্ট্রীয় বৈশ্বিক সংকট। মানব সভাপতি একজন মানুষ প্লাস্টিক বোতল ব্যবহার না করলে, বিদ্যুৎ সাশ্রয় করলে, গাছ কাটা বন্ধ করলে, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। আমরা বলছি এগুলো ভালো কাজ, কিন্তু প্রশ্ন হলো একজন মানুষ সচেতন হলে কি নদী ভাঙন বন্ধ হবে, উপকূলীয় লবণাক্ততা কমবে, ঘূর্ণিঝড়ের ক্ষতি কমবে, বন্যা নিয়ন্ত্রণ হবে, শিল্প কারখানাগুলো নির্গমন কমবে? কখনোই না। উত্তর হলো না। এগুলো মোকাবিলার জন্য প্রয়োজন জলবায়ু সহনশীল বাঁধ নির্মাণ, নদী খনন ও পানি ব্যবস্থা, দূষণ এবং পুনর্বাস, নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ ও শিল্প কারখানা নির্গমন নিয়ন্ত্রণ, বন সংরক্ষণ, জলবায়ু তহবিল, গবেষণা ও প্রযুক্তি। এসব কাজ ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বৃহত্তম পরিসরে করতে পারে। দ্বিতীয় যুক্তি, আইন ছাড়া ব্যক্তিগত সচেতনতা সীমিত। ধরা যাক আমরা সবাই সচেতন হলাম, কিন্তু কোনো শিল্প কারখানা যদি সচেতন না হয়, নিয়ম না মানে নদীতে বর্জ্য ফেলে, তাহলে কি করার? একজন সচেতন নাগরিক কি করতে পারে এখানে? সেখানে প্রয়োজন আইন, নিয়ম, মনিটরিং ও শাস্তির ব্যবস্থা। সরকার প্রতিবেশের আইন প্রণয়ন করতে পারে, দূষণকারী প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারে, অবৈধ দখল উচ্ছেদ করতে পারে এবং পরিবেশগত মানদণ্ড বাস্তবায়ন করতে পারে। তাই বলতে চাই, সচেতন মানুষকে দায়িত্বশীল করে, কিন্তু আইন সেই দায়িত্ব পালন করতে বাধ্য করে। তৃতীয় যুক্তি, সরকার উদ্যোগ প্রভাব বহুগুণ বেশি। একজন ব্যক্তি একটি গাছ লাগাতে পারেন, কিন্তু একটি সরকার কর্মসূচির মাধ্যমে যদি হাজার হাজার মানুষের দিয়ে লাখ লাখ গাছ রোপণ করায়, তাহলে তার প্রভাব কত বড় হতে পারে একবার ভেবে দেখুন সমাজ বিচারপতি। একজন ব্যক্তি নিজের বাড়ির বর্জ্য আলাদা করতে পারে, কিন্তু সরকার যদি পুরো শহরের জন্য আধুনিক বর্জ্য ব্যবস্থা তৈরি করে, তাহলে এর ফল পুরো শহর, পুরো জনগণ ভোগ করতে পারে। একজন ব্যক্তি সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারেন, কিন্তু সরকার যদি নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ করে, তাহলে জাতি পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো সম্ভব। এটাই হলো ব্যক্তিগত ও সরকারি উদ্যোগের পার্থক্য। চতুর্থ যুক্তি, জলবায়ু পরিবর্তন সর্বোচ্চ বড় দায় ব্যক্তির একার নয়, সমাজের সভাপতি একজন সাধারণ মানুষ কি বিশাল বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে? না। একজন শিক্ষার্থী কি বড় শিল্প কারখানা পরিচালনা করেন? কিন্তু না। একজন কৃষককে আন্তর্জাতিক পদে জ্বালানি নীতি করেন? কিন্তু না। তাই জলবায়ু পরিবর্তন তাই সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে শুধু আপনি সচেতন হন বললে এখানে শেষ হয়ে যায় না। দায়িত্ব রুখা দেওয়াতে হলে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, কি কারণে জ্বালানি ব্যবহার হবে, কিভাবে শিল্প পরিচালনা হবে, কিভাবে পরিবহন বাস্তবায়ন গড়ে উঠবে, কিভাবে বন রক্ষা হবে, কিভাবে নদী ও জলবায়ু সংরক্ষণ করা হবে। এগুলো ব্যক্তির হাতে নেই। পঞ্চম যুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিকল্প নেই। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন থাকা দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা ও গুরুত্ব হলেও যথেষ্ট নয়। প্রয়োজন আশ্রয় কেন্দ্র, প্রয়োজন বাঁধ নির্মাণ, প্রয়োজন সেতু নির্মাণ, উদ্ধারকারী দল, ত্রাণ পূর্বাভাস ব্যবস্থা ও পুনর্বাসন। এগুলো কি ব্যক্তি পারবে করতে? কখনোই না। এগুলো ব্যক্তির হাতে নেই, এগুলো একমাত্র সরকারই পারে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারকে জলবায়ু রোধ করতে। একজন মানুষ সচেতন হয়ে নিজের ঘর রক্ষা করতে পারে, কিন্তু হাজার হাজার মানুষের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারবে? জলবায়ু পরিবর্তনের মতো বড় দুর্যোগে যখন হাজার হাজার মানুষ তাদের নিজের আবাসস্থল হারায়, তখন কি পারে? একজন ব্যক্তি কখনোই পারে না, সে শুধু নিজের ঘর রক্ষা করতে পারে। তাই এখানে হাজার হাজার মানুষের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে পারে সুতরাং একমাত্র সরকার। সুতরাং জলবায়ু মোকাবিলায় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে অপরিহার্য। পক্ষদল হয়তো বলবে জনগণ সচেতন হলে জলবায়ু মোকাবিলা করা সম্ভব, কিন্তু না। আমাদের প্রশ্ন করতে চাই, জলবায়ু সচেতনতা গণপরিবহন যদি বন্ধ হয়, তাহলে কি হবে? আমার বক্তব্য আমি এখানে একটি যুক্তিতে শেষ করতে চাই যে পক্ষদল তার যুক্তি উপস্থাপনের জন্য অনেক ভুল কাজ সম্পন্ন করেছে। তিনি বলেছেন যে গাছকে মানুষ জড়িয়ে ধরেছে, তাহলে যেগুলো গাছ কাটা হচ্ছে সেগুলো কি, বন উজাড় করা হচ্ছে সেগুলো কি? এগুলো কি ব্যক্তির দোষ নয়? সরকার যেগুলো গাছ রোপণ করছে সেগুলো কারণ নিষিদ্ধ এবং তার বিরুদ্ধে আইন রয়েছে। তাই আমি এই যুক্তি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।